ড্রয়িং রুমে ঝাড়ু দিতে দিতে ঘড়ির দিকে তাকালেন, দেখলেন বিকেল ৩টা বেজে গেছে, কিন্তু এখনো মিনু কলেজ থেকে আসেনি। দোলা বেগম টেনশনে পড়ে গেল। মমিন সাহেবকে ডাকতে লাগলেন, মিনুর বাবা, এই মিনুর বাবা। মিনুর বাবা মমিন মিয়া দুপুরে খাওয়া দাওয়া করে খাটের উপর শুয়েছিলেন। স্ত্রীর ডাক শুনে খাট থেকে নেমে ড্রয়িং রুমে আসলেন। বললেন, দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুলাম, সেখানেও শান্তি মতো ঘুমাতে দেবে না? দোলা বেগম বলল, মেয়ে একটা কলেজ থেকে এখনো আসেনি, আর তুমি শান্তিতে ঘুমাচ্ছ না? মোমেন মিয়া বলল, কি বলো, মিনু এখনো কলেজ থেকে আসেনি? কথাগুলো বলতে না বলতেই কলিং বেলের শব্দ শুনে দোলা বেগম দরজা খুলে দিলেন। দরজা খুলতেই মিনু রুমে ঢুকে বাবাকে দেখে বলল, বাবা তুমি খেয়েছো? মোমেন মিয়া বলল, আমি খেয়েছি। তোর এত দেরি হলো কেন? মিনু বলল, কলেজ শেষে একটা জরুরি কাজে গিয়েছিলাম, জরুরি কাজটা শেষ করে আসতে আসতে দেরি হয়ে গেল। দোলা বেগম বলল, তুই যখন বুঝতে পারলি তোর দেরি হবে, তখন একটা ফোন করে দিবি না? মিনু বলল, মোবাইলে ব্যালেন্স ছিল না, তাই ফোন করতে পারিনি। আর শোনো মা, আমার কলেজের অ্যাপ্রনটা ময়লা হয়ে গেছে, একটু ধুয়ে দিও তো। দোলা বেগম বলল, ঠিক আছে, অ্যাপ্রনটা খাটের উপর রেখে তাড়াতাড়ি গোসল করে আয়, ৩টা বেজে গেছে, তোর অপেক্ষায় এখনো আমি ভাত খাইনি। মিনু বলল, ঠিক আছে মা, বলেই রুমের দিকে চলে গেল। দোলা বেগম বলল, তোমাকে না কালকে বললাম মিনুর মোবাইলে অল্প টাকা ঢুকিয়ে দিও? মমিন মিয়া বলল, চাকরিটা চলে যাবার পর কষ্টে পড়ে গেলাম, মেয়েটাকে ঠিক মতো স্কুল খরচ দিতে পারছি না, মোবাইলে টাকা ঢুকিয়ে দেবো কিভাবে? দোলা বেগম মিনুর রুমে এসে খাটের উপর থেকে অ্যাপ্রনটা হাতে নিলেন। অ্যাপ্রনটা ধুয়ে দিতে হবে, তাই অ্যাপ্রনের পকেটে কিছু আছে কিনা চেক করতে লাগলেন। এক পকেট থেকে একটা কলম আর কি একটা কাগজ বের করলেন। মনে মনে ভাবলেন, আমার মেয়েটা এত বেশি উড়নচণ্ডী, আমাকে বললো অ্যাপ্রন ধুয়ে দিতে, অথচ পকেটগুলো চেক করলো না। আর যদি আমি ধুয়ে দিতাম, তাহলে জরুরি কাগজটা হয়তোবা নষ্ট হয়ে যেত। কথাগুলো মনে মনে বলতে বলতে অন্য পকেটে হাত দিয়ে একটা প্যাকেট পেল। এটা কিসের প্যাকেট ভালো করে দেখতে গিয়ে দোলা বেগমের প্যাকেটটা কেমন চেনা চেনা লাগলো। ভালো করে চিনতে পারছে না। হঠাৎ এক রাতের কথা মনে পড়ে গেল। রাতে খাওয়া দাওয়া শেষ করে দোলা বেগম যখন ঘুমাতে এলো, তখন দেখলো মোমেন সাহেব তখনও ঘুমায়নি। দোলা বেগম বলল, কি ব্যাপার, এখনো ঘুমাওনি? মোমেন সাহেব বলল, ভাবছি আজ একটু। দোলা বেগম বলল, বুঝতে পেরেছি, কাজ হবে না। মোমেন সাহেব বলল, কেন কাজ হবে না? দোলা বেগম বলল, গত সপ্তাহে পিল শেষ হয়ে গেছে, পরিবার পরিকল্পনা যে মহিলাটা পিল দিয়ে যায়, সে এখনো আসেনি, তাই পিল খেতে পাচ্ছি না। মোমিন সাহেব বলল, একদিনে কিছু হবে না। দোলা বেগম বলল, মেয়ে একটা বড় হয়েছে, এই মুহূর্তে অরক্ষিত মিলনের ফলে কোনো একটা সমস্যা হলে মান সম্মান থাকবে না। মোমিন সাহেব বলল, কোনো টেনশন নেই, ব্যবস্থা আমি করে রেখেছি। দোলা বেগম বলল, পিল কি তুমি খেয়ে এসেছো নাকি? মোমিন সাহেব বলল, পিল খেয়ে আসেনি, কিন্তু নিয়ে এসেছি। বলেই পাশে রাখা কমের প্যাকেটটা দোলা বেগমের হাতে দিল। দোলা বেগম হাতে নিয়ে বলল, এটা কি? মোমিন সাহেব বলল, এটা হচ্ছে নিরাপদ বিশ্বস্ত হাতিয়ার। দোলা বেগমের মনে পড়ে গেল মেয়ের অ্যাপ্রনের পকেটে পাওয়া জিনিসটা কন্ডম। নানা প্রশ্ন দোলা বেগমের মনে ঘুরপাক খাচ্ছে। মেয়ে বড় হয়েছে, আজ কলেজ থেকে আসতে দেরি করলো, তার মানে কি মেয়ে কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছে? পড়লেও পড়তে পারে, কারণ এই বয়সের মেয়েরা ভুল করে থাকে। তার উপর রয়েছে সংসারের অভাব অনটন। সবকিছু মিলিয়ে কেমন যেন অন্ধকার দেখছে দোলা বেগম। এই কথাগুলো মিনুর বাপকে বললে মিনুর বাপ স্ট্রোক করে ফেলতে পারে, কারণ মিনু ছাড়া যে তাদের কোনো সন্তান নেই। মিনুর এমন অধপতন তার বাবা মেনে নেবে কিভাবে? দোলা বেগম মনে মনে ভাবলো, মেয়ের দিকে নজর বাড়াতে হবে। বিকেলবেলা মিনুর বাবা ড্রয়িং রুমে বসেছিল। দোলা বেগম এক কাপ চা এনে মমিন মিয়াকে দিলেন, তারপর পাশে বসলো। মমিন মিয়া খেয়াল করলো মিনুর মা কি যেন নিয়ে টেনশন করছে। মমিন মিয়া বলল, কিছু বলবে? দোলা বেগম বলল, মিনুর বিয়ের ব্যাপারে কিছু ভেবেছো? মোমিন মিয়া বলল, চাকরি হারানোর পর সংসার নিয়ে ভাবতে ভাবতে মেয়ের বিয়ের ব্যাপারটা আমার মাথা থেকে উঠে গেছে। দোলা বেগম বলল, মেয়ে যখন বড় হয়েছে তখন বিয়ে নিয়ে ভাবতে হবে, কারণ এখন দিনকাল ভালো না। মোমিন মিয়া বলল, আমার মিনু অন্যদের মতো না, তাই আমি মিনুকে নিয়ে অত টেনশন করি না। এমন সময় কলিং বেলের শব্দ শুনে দোলা বেগম দরজা খুলে দিলেন। দরজা খুলতে দেখলো মিনুর বান্ধবী জেসি এসেছে। জেসি দুজনকে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম। দুজনে সালামের জবাব দিলেন। জেসি বলল, আন্টি, মিনু কোথায়? দোলা বেগম বলল, সে কলেজ থেকে আসার পর খাওয়া দাওয়া করে রুমে ঘুমাচ্ছে। তো মা, তুমি হঠাৎ করে আমাদের বাসায়? সচরাচর তো তুমি আমাদের বাসার দিকে আসো না। মধ্যখানে শুনেছিলাম মিনুর সাথে নাকি তোমার মনোমালিন্য হয়েছে। জেসি বলল, আন্টি, ওর সাথে আমার সব সময় এরকম লেগেই থাকে, আবার কিছুদিন যাওয়ার পর আমরা একে অপরে মিটমাট করে ফেলি। মমিন সাহেব হেসে বলল, টিনেজারদের মধ্যে এমন খুনছুটি হয়েই থাকে। আমার এক বন্ধু ছিল মঞ্জুর মোর্শেদ, তার সাথেও আমার এরকম লেগেই থাকতো। যাও মা, মিনু ভেতরে আছে,
ভেতরে যাও। জেসি মিনুর রুমের দিকে চলে গেল। দোলা বেগম জেসিকে তেমন পছন্দ করে না, কারণ জেসি মেয়েটা খুবই মডার্ন ও উশৃঙ্খল প্রকৃতির মেয়ে। তাহলে কি এই জেসি আমার মেয়েটাকে উচ্ছন্নে নিয়ে যাচ্ছে? দোলা বেগম কথাগুলো ভাবছিল। এমন সময় মুমিন মিয়া বলল, পারলে মেয়েটাকে একটু চাটা দাও, অনেকদিন পর এসেছে। দোলা বেগম বলল, না জানি আবার কোন মতলব নিয়ে এলো। আচ্ছা ঠিক আছে, চা দিচ্ছি বলেই দোলা বেগম চলে গেলেন। ট্রে করে 2 কাপ চা ও নাস্তা নিয়ে মিনুর রুমের দিকে যাচ্ছিল দোলা বেগম। হঠাৎ জানালার ফাঁক দিয়ে দেখতে পেল মিনু ও জেসি দুজনের হাতে কমের প্যাকেট। ওগুলো নিয়ে কি যেন বলছিল, আর ওরা দুজনেই খুব হাসাহাসি করছিল। দোলা বেগমের টেনশন আরো বেড়ে গেল। দোলা বেগম ভাবলো, এই মুহূর্তে যদি ওদের রুমে যায় তাহলে ওরা লজ্জা পাবে, তার চাইতে বেশি লজ্জা পাবো আমি। দোলা বেগম চা নাস্তা নিয়ে ওদের রুমে না গিয়ে আবারও ফিরে গেল। রাতে খাটে শুয়েছিলেন মোমেন সাহেব ও দোলা বেগম। অনেক রাত হয়েছে, তবুও দোলা বেগমের চোখে ঘুম নেই। কিভাবে স্বামীকে কথাটা খুলে বলে? দোলা বেগম এখন উভয় সংকটে। যদি কথাটা স্বামীর কাছে বলে তাহলে স্বামী সহ্য করতে না পেরে স্ট্রোকও করতে পারে, কারণ এর আগেও চাকরি হারানোর পর মোমেন সাহেব একবার মাইনর স্ট্রোক করেছিল। আবার না বললেও মেয়েটা দিন দিন উচ্ছনে চলে যাচ্ছে। এর মধ্যে মোমেন সাহেবের ঘুমটা ভেঙে গেল। মোমেন সাহেব খেয়াল করলো দোলা বেগম তখনও ঘুমায়নি। মোমেন সাহেব জিজ্ঞেস করলো, কি ব্যাপার, এখনো ঘুমাওনি? দোলা বেগম বলল, না এখনো ঘুমাইনি। মোমেন সাহেব বলল, তুমি কি কোনো কিছু নিয়ে টেনশনে আছো? দোলা বেগম বলল, না অমন কিছু না। মোমেন সাহেব বলল, আমার থেকে গোপন করার চেষ্টা করো না, কি হয়েছে আমাকে বলো। তারপর দোলা বেগম মেয়ের কলেজের অ্যাফ্রন ও পাবার বিষয় থেকে শুরু করে বিকেল বেলা জেসি আসার পর ওদের খাটের উপর কমের প্যাকেট নিয়ে আলোচনা করার বিষয়গুলো সব মোমিন সাহেবকে খুলে বলল। সব শোনার পর মোমিন সাহেব টেনশনে পড়ে গেল। তারপর বলল, ঠিক আছে এখন ঘুমাও, কাল থেকে আমি মেয়ের উপর নজর রাখবো। পরের দিন মিনু ও জেসি কলেজ শেষ করে রাস্তা দিয়ে যাচ্ছিল। দূর থেকে তাদের উপর নজর রাখলো মোমিন সাহেব। মোমিন সাহেব দেখলো তার মেয়ে ও জেসি কথা বলতে বলতে একটা বড় অফিসের দিকে ঢুকে গেল। মোমিন সাহেবও তাদের অনুসরণ করতে করতে ওই অফিসের দিকে ঢুকে গেল। জেসি ও মিনু সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠছে। ওদের পেছন পেছন মোমিন সাহেবও একটু দূরত্ব বজায় রেখে সিঁড়ি বেয়ে উঠছে। একটা সময় মিনু ও জেসি একটা রুমের মধ্যে ঢুকে গেল। মোমিন সাহেব রুমের দরজার আড়ালে দাঁড়িয়ে ভেতরে কি হচ্ছে খেয়াল করার চেষ্টা করলো। অফিসের সিকিউরিটি গার্ড এসে বলল, কি ব্যাপার, আপনি এখানে দাঁড়িয়ে কি দেখছেন? আপনিও কি ইন্টারভিউ দেবেন নাকি? পেছন ফিরে মোমিন সাহেব বলল, এই ইন্টারভিউ মানে? সিকিউরিটি গার্ড বলল, আজ আমাদের অফিসে পার্ট টাইম জবের ইন্টারভিউ নিচ্ছে, তবে আপনার চেহারা দেখে মনে হচ্ছে না আপনাকে পার্ট টাইম জবটা দেবে। মোমিন সাহেব বলল, আমাকে কেন দেবে না? সিকিউরিটি গার্ড বলল, আপনি কি পত্রিকা না দেখে চলে এসেছেন? পত্রিকাতে স্পষ্ট লেখা আছে কলেজ পড়ুয়া টিনেজার ছেলে মেয়েদেরকে নিয়ে নেওয়া হবে, মেয়েদের অগ্রাধিকার দেওয়া হবে। আপনি তো টিনেজারও না মেয়েও না, এজন্য আপনার চাকরি না হওয়ার সম্ভাবনাই বেশি। তাই আর ভেতরে ঢুকে সময় নষ্ট না করে বাসায় গিয়ে বিশ্রাম করুন। মোমেন সাহেব বলল, আচ্ছা এটা কিসের কোম্পানি? সিকিউরিটি গার্ড বলল, এটা কোম্পানি। বলেই সিকিউরিটি গার্ড ভেতরে চলে গেল। সিকিউরিটি গার্ডের মুখে শব্দটা শুনে মোমেন সাহেব নিজে হয়ে গেল। মিনু ও জেসি অফিসে ঢুকে কোম্পানির এমডি নিলয় সাহেবকে সালাম দিলেন। নিলয় সাহেব ওয়ালাইকুম আসসালাম বলে ইশারায় বসতে বললেন। তারপর মিনুর দিকে তাকিয়ে বলল, আপনি কি উনার কথাই বলেছিলেন? মিনু বলল, জি স্যার। তারপর কোম্পানির এমডি নিলয় সাহেব বলল, আপনার নাম কি? জেসি বলল, আমার নাম মোসাম্মদ শাহরিয়ার বিনতে জেসি। নিলয় সাহেব বলল, এখনো কি স্টাডিতে আছেন নাকি ড্রপ করেছেন? জেসি বলল, স্টিল নাও স্টাডিতে স্যার। নিলয় সাহেব বলল, গুড। শুনুন জেসি এবং মিনু, আমাদের কোম্পানিটা হচ্ছে একটি স্বনামধন্য কোম্পানি। আমাদের কোম্পানির অনেকগুলো প্রোডাক্টের মধ্যে একটা জনপ্রিয় প্রোডাক্ট হচ্ছে কন্ডম। অরক্ষিত মিলনের ফলে নানা প্রকার ডিজিজ মানুষের শরীরে বাসা বাঁধতে পারে, ইভেন এইচআইভির মতো মারাত্মক ঝুঁকিতেও পড়তে পারে। তাই আমরা সবাইকে সাজেস্ট করি কন্ডম ইউজ করতে। উন্নত বিশ্বের স্কুল কলেজে প্রতি মাসে কন্ডম নিয়ে ওয়ার্কশপ হয়। যেহেতু আমরা রক্ষণশীল দেশে বাস করি, তাই আমরা এখন আপাতত স্কুল কলেজের দিকে যাচ্ছি না। আমরা কাজ শুরু করব ভার্সিটি লেভেল থেকে, কারণ ভার্সিটি লেভেলের পরই এই বেশিরভাগ মানুষ দাম্পত্য জীবনে পদার্পণ করে। আর দাম্পত্য জীবনে তারা যেন এই কন্ডম সম্পর্কে আগে থেকে ওয়াকিবহল থাকে। তাই আমরা ভার্সিটি লেভেল থেকে আমাদের কার্যক্রম শুরু করব। মিনু বলল, সমস্যা নেই স্যার, আমি এবং আমার বান্ধবী এবং আমাদের ভার্সিটির বন্ধু বান্ধবদের মিলে এই কার্যক্রম শুরু করে দেব। তখনও দরজার গোড়ায় দাঁড়িয়েছিল মমিন সাহেব। মিনু ও জেসি অফিস থেকে বের হতেই বাবাকে দেখে চমকে উঠল। মিনু বলল, বাবা তুমি এখানে? মমিন সাহেব বলল, মারে আমি আর তোর মা তোকে নিয়ে টেনশনে পড়ে গিয়েছিলাম, ভেবেছিলাম তুই উচ্ছন্নে গিয়েছিস, তাই তোর উপর নজর রাখতে রাখতে আমি এখানে চলে আসলাম। বাবার মুখে এমন কথা শুনে মিনু হেসে বলল, বাবা তুমি তোমার মেয়েকে এতটুকুই চিনলে? আমার উপর আস্থা রাখতে পারোনি ভেবে মনে কষ্ট পাচ্ছি। আবার অভিভাবক হিসেবে আমার প্রতিটি পদক্ষেপে নজর রাখার জন্য মাথার উপর ছায়া হিসেবে তোমাকে দেখে গর্ববোধ করছি। বাবা
তোমার চাকরিটা যাওয়ার পরে ভাবলাম আমি পড়ালেখার পাশাপাশি টিউশনি একটা পার্ট টাইম জব করে যদি সংসারে হেল্প করতে পারি তাতে মন্দ কি। তাই গত পরশু পত্রিকাতেই অফিসের পার্ট টাইম জবটা দেখে আমি এই অফিসে এসে চাকরির জন্য যোগাযোগ করি। পাশাপাশি আমার বান্ধবী জেসি যদি আমার সাথে থাকে তাহলে আমারও একটু উপকার হয়, সেজন্য জেসিকে ওই চাকরিতে জয়েন করার চেষ্টা করছি। মোমেন সাহেব বলল, সব ঠিক আছে, কিন্তু ওদের চাকরির ধরনটা তো আমার ভালো লাগছে না। মিনু বলল, বাবা আমি যথেষ্ট বড় হয়েছি এবং আমার চাকরির সম্পর্কে যথেষ্ট সচেতন। আমি এই চাকরিটা তো একটা সচেতনতামূলক চাকরি। আর তাছাড়া বাবা, আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে, তাহলে সুন্দর হবে আমাদের দেশ ও সমাজ। হ্যালো ভিউয়ার্স, আমাদের এই গল্পটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন।